আসসালামু আলাইকুম সবাইকে। বিসিএস এক্সপ্রেসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে। যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাটি একটু জটিল, তবে এই ভিডিওতে আমি যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে ভেঙে চুরে দেখাবো যাতে করে ভিডিওটি দেখার পরে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে আপনার মনে হবে পানির মতো সহজ। এই ভিডিওতে মোটা দাগে আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যে সকল জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ কি, ইলেক্টর কারা, ফেথলেস ইলেক্টর কারা, ফেথলেস ইলেক্টরদের শাস্তি কি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বেশি ভোট পেয়েও কিভাবে একজন প্রার্থী হেরে যেতে পারেন, সুইং স্টেট কি, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গঠন, হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের সদস্য সংখ্যা ও তাদের নির্বাচন। এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্র মোট 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। এই 50টি অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট আছে 538টি। এখন যেই প্রার্থী এই 538টি ইলেকটোরাল ভোটের মাঝে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, অর্থাৎ কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট পাবেন, তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই ইলেকটোরাল ভোট কি? যুক্তরাষ্ট্রের জনসংখ্যা যেখানে 33,33,00,000, সেখানে মাত্র 538টি ভোট কেন? তাহলে জনগণ কাকে ভোট দিচ্ছেন? জনগণকে সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দিয়ে নির্বাচিত করছে না? হ্যাঁ, ঠিক ধরেছেন, জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন না। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন ওই 538 জন ইলেক্টরকে, আর ওই 538 জন ইলেক্টর ভোট দিয়ে নির্বাচিত করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে। একটা কথা জেনে নেওয়া ভালো, জনগণ যেই ভোটটা দেন সেই ভোটটাকে বলা হয় পপুলার ভোট। যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার। সেই দিনই কিন্তু জনসাধারণ ভোট দেয়, অর্থাৎ সেই দিনই পপুলার ভোট অনুষ্ঠিত হয়। আর পপুলার ভোট পেয়ে যে ইলেক্টররা নির্বাচিত হন তারা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন ডিসেম্বর মাসের দ্বিতীয় বুধবারের পরের সোমবার। যেমন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বোচ্চ মোট 54টি ইলেকটোরাল ভোট আছে, আবার সর্বনিম্ন ওয়াইমিং অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোট আছে 3টি। এভাবে করে প্রত্যেকটি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি মিলে যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা 538টি। ওয়াশিংটন ডিসির কথা আলাদা করে বললাম কারণ ওয়াশিংটন ডিসি কোনো অঙ্গরাজ্য না হওয়ার পরেও এখানে 3টি ইলেকটোরাল ভোটের বিধান আছে। এই 538 জন ইলেক্টরদের একসাথে কিন্তু আবার বলা হয় ইলেকটোরাল কলেজ। এই ইলেক্টররা কিভাবে নির্বাচিত হন তা আমরা একটু ভেঙে চুরে দেখি। আমরা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কথাই চিন্তা করি। যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল কিন্তু দুইটি, একটি ডেমোক্রেটিক দল আর একটি রিপাবলিকান দল। রাষ্ট্রপতি নির্বাচনের বেলায় উভয় দলই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জন্য 54 জনের একটি ইলেকটোরাল প্যানেল ঘোষণা করবে। আবার এই ইলেক্টররা কে হবে সেটা কিন্তু সেই ইলেক্টরকে যে দল মনোনয়ন দিয়েছে তাদের বিষয়। ইলেক্টররা আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক যে কেউই হতে পারেন। যুক্তরাষ্ট্রের জনসাধারণ যে পপুলার ভোট দিয়ে ইলেক্টরদের নির্বাচিত করবেন, সেই ভোটদানের সময় ব্যালটে কিন্তু আবার ইলেক্টরদের নাম থাকে না, থাকে 2 রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। এখন যেই দল জনগণের ভোট অর্থাৎ পপুলার ভোট বেশি পাবে সেই দলই সবগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন বলে ধরে নেওয়া হবে, যার অর্থ সেই দলের মনোনীত সব ইলেক্টরই নির্বাচিত হয়েছেন। এই সিস্টেমকে বলা হয় উইনার টেক্স ইট অল। এই সিস্টেমে ধরা যাক ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের 51% ভোট পেয়েছে ডেমোক্রেটিক দল এবং 49% ভোট পেয়েছে রিপাবলিকান দল। তাহলে ধরে নেওয়া হবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের 54টি ইলেকটোরাল ভোটই ডেমোক্রেটিক দল পেয়েছে, যার অর্থ ডেমোক্রেটিক দলের মনোনীত 54 জন ইলেক্টরই নির্বাচিত হয়েছে। এভাবে করে বিভিন্ন অঙ্গরাজ্যের মোট ইলেকটোরাল ভোট মিলিয়ে যে দল 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল ভোট পাবে সে দলই এক প্রকার বিজয়ী হবে বলা যায়, কারণ এই ইলেক্টররাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন এবং তিনি যেই দল থেকে মনোনীত হয়েছেন সেই দলের প্রার্থীকেই তার ভোট দেবার কথা। তিনি কিন্তু নাও দিতে পারেন, সেটা আমরা পরে আলোচনা করব। এই ইলেকটোরাল কলেজ ব্যবস্থার কারণে কিন্তু একটা মজার ঘটনা ঘটতে পারে। সেটা হলো কোনো একজন প্রার্থী কিন্তু জনগণের ভোট অর্থাৎ পপুলার ভোট বেশি পেয়েও নির্বাচনে পরাজিত হতে পারেন। কিভাবে?
কোনো প্রার্থী যদি কম ভোটের ব্যবধানে বেশি ইলেকটোরাল ভোট আছে এমন অঙ্গরাজ্যগুলোতে পরাজিত হয়, কিন্তু কম ইলেকটোরাল ভোট আছে তেমন অঙ্গরাজ্যগুলোতে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়, তাহলে কিন্তু সে মোট পপুলার ভোট বেশি পেয়েও ইলেকটোরাল ভোট কম পেল, অর্থাৎ সে হেরে গেল। বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আমরা এখন একটা ডেমো নির্বাচন দেখব। আমরা ধরে নেই যুক্তরাষ্ট্রে মোট 3টি অঙ্গরাজ্য আছে, সেগুলো হচ্ছে এ, বি এবং সি। এ অঙ্গরাজ্যে পপুলার ভোট আছে 100টি এবং ইলেকটোরাল ভোট আছে 5টি। বি অঙ্গরাজ্যে পপুলার ভোট আছে 150টি এবং ইলেকটোরাল ভোট আছে 12টি। ও সি অঙ্গরাজ্যে পপুলার ভোট আছে 300টি এবং ইলেকটোরাল ভোট আছে 20টি। এখন নির্বাচনের ফলাফলটা যদি এমন হয়, এ অঙ্গরাজ্যে মোট 100টি পপুলার ভোটের মধ্যে ডেমোক্রেটিক দল 80টি এবং রিপাবলিকান দল 20টি ভোট পেয়েছে, তাহলে সেই অঙ্গরাজ্যে নির্বাচনে জয়ী হয়েছে কিন্তু ডেমোক্রেটিক দল, এবং সেই অঙ্গরাজ্যের 5টি ইলেকটোরাল ভোটের মধ্যে 5টিই পেয়েছে ডেমোক্রেটিক দল। আবার বি অঙ্গরাজ্যে মোট 150টি পপুলার ভোটের মধ্যে ডেমোক্রেটিক দল যদি 90টি পায় এবং রিপাবলিকান দল যদি 60টি পায়, তাহলেও কিন্তু বি অঙ্গরাজ্যে জয়ী হয়েছে ডেমোক্রেটিক দল, এবং সেই অঙ্গরাজ্যের মোট 12টি ইলেকটোরাল ভোটের মধ্যে সবগুলোই পেয়েছে ডেমোক্রেটিক দল। আবার সি অঙ্গরাজ্যে, যেখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, সেখানে মোট 300টি পপুলার ভোটের মধ্যে যদি ডেমোক্রেটিক দল 140টি পায় এবং রিপাবলিকান দল 160টি পায়, তাহলে কিন্তু সি অঙ্গরাজ্যে জয়ী হলো রিপাবলিকান দল, এবং সি অঙ্গরাজ্যের মোট 20টি ইলেকটোরাল ভোটের সবগুলোই পেল রিপাবলিকান দল। তাহলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল কি? নির্বাচনের চূড়ান্ত ফলাফল হচ্ছে এবিসি 3টি অঙ্গরাজ্যের মোট 550টি পপুলার ভোটের মধ্যে ডেমোক্রেটিক দল পেয়েছে 310টি এবং রিপাবলিকান দল পেয়েছে 240টি, অর্থাৎ ডেমোক্রেটিক দল পপুলার ভোট বেশি পেয়েছে। কিন্তু ইলেকটোরাল ভোটের বেলায় মোট 37টি ইলেকটোরাল ভোটের মধ্যে ডেমোক্রেটিক দল পেয়েছে 17টি এবং রিপাবলিকান দল পেয়েছে 20টি। তাহলে নির্বাচনে জয়ীকে? নির্বাচনে জয়ী অবশ্যই রিপাবলিকান দল, কারণ মোট 37টি ইলেকটোরাল ভোটের মধ্যে রিপাবলিকান দল 20টি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে, যার অর্থ রিপাবলিকান দলের 20 জন ইলেক্টর নির্বাচিত হয়েছেন, যেখানে ডেমোক্রেটিক দলের ইলেক্টর নির্বাচিত হয়েছেন 17 জন। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের দিন রিপাবলিকান দলের প্রার্থী ভোট পাবেন 20টি, কারণ তাদের 20 জন ইলেক্টর নির্বাচিত হয়েছে, এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী ভোট পাবেন 17টি, কারণ তাদের 17 জন ইলেক্টর নির্বাচিত হয়েছেন। তাহলে নির্বাচনে কোন দলের প্রার্থী জয়লাভ করবেন? অবশ্যই রিপাবলিকান দলের প্রার্থী জয়লাভ করবেন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন। সুতরাং দেখা যাচ্ছে ডেমোক্রেটরা পপুলার ভোট বেশি পেয়েও সামগ্রিকভাবে জয়ী হচ্ছে রিপাবলিকানরা। এই ঘটনা কিন্তু আরো অনেকভাবে ঘটা সম্ভব। কোনো প্রার্থী যদি বেশি ভোটের ব্যবধানে বেশি ইলেকটোরাল ভোট আছে এমন কয়েকটা অঙ্গরাজ্যে জয়ী হয়, কিন্তু কম ইলেকটোরাল ভোট আছে এমন সবগুলো অঙ্গরাজ্যে কম ভোটের ব্যবধানেও পরাজিত হয়, তাহলেও কিন্তু সে মোট পপুলার ভোট বেশি পেয়েও কম ইলেকটোরাল ভোট পেল, অর্থাৎ সে হেরে গেল। এমন ঘটনা কিন্তু ঘটেছিল 2016 সালে, যখন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি পপুলার ভোট পেয়েও কম ইলেকটোরাল ভোট পাওয়ার কারণে হেরে গিয়েছিলেন। এই নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন মোট ইলেকটোরাল ভোট জিতেছিলেন 232টি এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মোট ইলেকটোরাল ভোট জিতেছিলেন 306টি। অর্থাৎ চূড়ান্ত ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পই জয়ী হয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এখন আমরা জানব ফেথলেস ইলেক্টরদের নিয়ে। আমরা আবারও 2016 সালের নির্বাচনের কথা বলি। এই নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন মোট ইলেকটোরাল ভোট জিতেছিলেন 232টি এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মোট ইলেকটোরাল ভোট জিতেছিলেন 306টি। কিন্তু এই নির্বাচিত ইলেক্টরেরা তাদের যাকে ভোট দেওয়ার কথা, অর্থাৎ ডেমোক্রেটিক দল মনোনীত সব ইলেক্টর ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট দেননি, আবার রিপাবলিকান দল মনোনীত এবং নির্বাচিত সব ইলেক্টর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি। ডেমোক্রেটিক দল যে 232টি ইলেকটোরাল ভোট জিতেছিল, তাদের মাঝে ক্লিন্টনকে ভোট দিয়েছিলেন 227 জন, অর্থাৎ 5 জন ভোট দেননি নিজ দলের প্রার্থীকে। আবার রিপাবলিকান দল
যে 306টি ইলেকটোরাল ভোট জিতেছিল তাদের মাঝে 304 জন ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, অর্থাৎ 2 জন ভোট দেননি নিজ দলের প্রার্থীকে। এভাবে যে সকল ইলেক্টর নিজ দলের প্রার্থীকে ভোট দেন না তাদের ফেথলেস ইলেক্টর বলা হয়। ফেথলেস ইলেক্টরদের জন্য কিন্তু বিভিন্ন অঙ্গরাজ্য ভেদে শাস্তির ব্যবস্থা থাকে। কোনো কোনো অঙ্গরাজ্য তাদের জেল জরিমানা করে, আবার কোনো কোনো অঙ্গরাজ্য তাদের ভোট বাতিল করে নতুন একজন ইলেক্টর দিয়ে আগের ফেথলেস ইলেক্টরকে প্রতিস্থাপন করে, আবার কোনো অঙ্গরাজ্য তাদের কোনো শাস্তিও দেয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে আরেকটি বহুল আলোচিত শব্দ হচ্ছে সুইং স্টেট, যাদের ব্যাটেল গ্রাউন্ড স্টেট বা পার্পল স্টেটও বলা হয়। এই সুইং স্টেট হচ্ছে সেই সকল অঙ্গরাজ্য যেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দলের সমর্থন প্রায় সমানে সমান। অর্থাৎ কিছু কিছু অঙ্গরাজ্য আছে যেখানে আগে থেকেই বলে দেওয়া যায় কোন দল জিতবে, কিন্তু সুইং স্টেটের বেলায় সেটা বলা মুশকিল। তাই শেষ পর্যন্ত এইসব অঙ্গরাজ্যের ফলাফলই মাঝে মাঝে নির্বাচনে নির্ধারক হয়ে যায়। বিভিন্ন বছরের নির্বাচনের ফলাফল অনুযায়ী বিভিন্ন অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হয়। তবে যেসব অঙ্গরাজ্যে 2 দলের প্রতিদ্বন্দ্বিতা বেশি হয় সেই অনুসারে কয়েকটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট হিসেবে উল্লেখ করাই যায়। সেগুলো হচ্ছে উইসকনসিন, পেনিসিলভানিয়া, নিউ হ্যাম্পশায়ার, মিনেসোটা, জর্জিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, মিশিগান ইত্যাদি। এটাই ছিল মোটামুটি যুক্তরাষ্ট্রের নির্বাচন। এখন আমরা সর্বশেষ যে বিষয়টি জানব তা হলো এই ইলেক্টরদের, যাদের একসাথে ইলেকটোরাল কলেজ বলা হয়, তাদের সংখ্যা 538 জনই কেন। এই জন্য আমাদের জানতে হবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কথা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে 2টি অংশ, একটি হাউস অব রিপ্রেজেন্টেটিভ আর একটি সিনেট। হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য সংখ্যা 435 জন। এই 435 জনের মাঝে কোন অঙ্গরাজ্য থেকে কয়জন প্রতিনিধি থাকবেন সেটা সেই অঙ্গরাজ্যে কয়টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট আছে তার উপর নির্ভর করে। যেমন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে 52টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট আছে এবং প্রতি ডিস্ট্রিক্ট থেকে একজন করে ক্যালিফোর্নিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধির সংখ্যা মোট 52 জন। এবং 50টা অঙ্গরাজ্য থেকে 2 জন করে মোট 100 জন আছেন সিনেট সদস্য, এবং 435 ও 100 মিলে মোট কংগ্রেসের সদস্য সংখ্যা 535 জন। এই হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যরা নির্বাচিত হন 2 বছরের জন্য এবং প্রতি 2 বছর পর পর তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সিনেট সদস্যরা নির্বাচিত হন 6 বছরের জন্য। এবং সিনেট সদস্যদের নির্বাচন ব্যবস্থাটা এমন যে প্রতি 2 বছর পর পর সিনেটের 1/3 সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এদিকে ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা হচ্ছে 538 জন। প্রত্যেক অঙ্গরাজ্য থেকে যেমন 2 জন সিনেট সদস্য থাকেন, ঠিক একইভাবে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সিনেট সদস্য সংখ্যার সমান, অর্থাৎ 2 জন করে ইলেকটোরাল কলেজের সদস্য থাকেন, যার অর্থ 50টি অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজের সদস্য আছেন 100 জন। এবং এই 100 জনের সাথে প্রত্যেক অঙ্গরাজ্য থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট অনুযায়ী যতজন প্রতিনিধি থাকেন ঠিক ততজন ইলেক্টর মোট ইলেকটোরাল কলেজের সদস্য তালিকায় যোগ হন। যেমন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বোচ্চ মোট 54টি ইলেকটোরাল ভোট বা 54 জন ইলেকটোরাল কলেজের সদস্য আছেন, যেখানে 2 জন সিনেট সদস্যের জন্য 2 জন এবং 52 জন হাউস অব রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধির জন্য 52 জন। আবার ওয়াইমিং বা আলাস্কা অঙ্গরাজ্যে সর্বনিম্ন 3টি ইলেকটোরাল ভোট বা 3 জন ইলেকটোরাল কলেজের সদস্য আছেন, যেখানে 2 জন সিনেট সদস্যের জন্য 2 জন এবং 1 জন হাউস অব রিপ্রেজেন্টেটিভের প্রতিনিধির জন্য 1 জন। আবার ওয়াশিংটন ডিসির জন্য কিন্তু আলাদা বিধান। ওয়াশিংটন ডিসি অঙ্গরাজ্য না হলেও সেখান থেকে ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন, এবং সবগুলো অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি মিলিয়ে মোট ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা 538 জন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, হাউস অব রিপ্রেজেন্টেটিভ আর সিনেট সদস্যরা কিন্তু ইলেক্টরদের থেকে আলাদা। যেমন যখন 2024 সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে তখন কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট সদস্যদের নির্বাচনও অনুষ্ঠিত হবে, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ নির্বাচিত করবে ইলেক্টরদের মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে, আর হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট সদস্যদের নির্বাচনে জনগণ নির্বাচিত করবে হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট সদস্যদের। এবং 2026 সালে আবারও হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্যদের ও সিনেট সদস্যদের 1/3 নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে 2028 সালে। অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট সদস্য সংখ্যার যোগফল ও ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা বিভিন্ন অঙ্গরাজ্যের প্রেক্ষিতে সমান হলেও তারা কিন্তু আলাদা সত্তা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। সবার আগে যদি আমাদের ভিডিও দেখতে চান তাহলে বিসিএস এক্সপ্রেস পেজের ফলো অপশনে গিয়ে পেজটিকে ফেভারিটস এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন।
সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে।